নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব আদার, অ্যানাদার, এল্ডার, ওল্ডার, লিটিল, ফিউ, মাচ, মেনি এই রকম একাধিক অ্যাডজেক্টিভস যেগুলো তোমরা খুব ছোটবেলা থেকেই ব্যবহার করতে শিখেছো। তবে আজ আমি এই অ্যাডজেক্টিভগুলোর বেশ কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য তোমাদের সামনেই তুলে ধরবো। দেখো তো পার্থক্যগুলো জানা ছিল কিনা। প্রথমেই আসা যাক আদার এবং অ্যানাদার। আপাত দৃষ্টিতে দুটো শব্দকে একই রকম মনে হয়, কিন্তু এই দুটোকেই আলাদা আলাদা ক্ষেত্রেই আমরা প্রয়োগ করে থাকি। প্রথমেই দেখো আদার নামক শব্দটা কোথায় বসে। দেখবেন যখন নির্দিষ্ট সংখ্যক, আরো নির্দিষ্টভাবে বলতে গেলে যদি দুইটা জিনিস তার মধ্যে অপরটাকেই আমরা বোঝাতে চাই, তখন আমরা আদার ব্যবহার করব। অর্থাৎ কোনো দুইটো বস্তু বা দুটো ব্যক্তির মধ্যে একটাকে বাদ রেখে যদি আরেকটাকে বোঝাতে চাই, তখনই আমরা বলবো কি আদার। যেমন দেখো আমার হাতে বর্তমানে দুটো কলম রয়েছে। এই একটা কলম নীল, তাহলে এই যে কলম, এই কলমটাকে কিন্তু আমি আর অ্যানাদার বলতে পারবো না, আমাকে বলতে হবে কি আদার। কারণ একটাই, এই যে কলম, এই দুটোর সংখ্যা কিন্তু সুনির্দিষ্ট ছিল। তাহলে বোঝাই গেল যে আদারটা কোথায় বসতে পারে। এইবার আমরা দেখব অ্যানাদার কোথায় বসে। অ্যানাদার নামক শব্দটাকে ব্যবহার করা হবে অতিরিক্ত অর্থে। তোমাকে দুইখানা দেয়া হয়েছে, তুমি আরো একটাই চাইছো, সেই ক্ষেত্রে আমরা অ্যানাদার শব্দটাকে ব্যবহার করব। তোমাকে 10খানা দেয়া হয়েছে, তুমি 11তম বস্তুটাকে বা ব্যক্তিটাকে চাইছো, তখনও কিন্তু আমরা অ্যানাদার ব্যবহার করব, আদার ব্যবহার করতে পারবোই না। দেখো বোর্ডে দুটো উদাহরণ রয়েছে। I want to buy dash book, আমি বই কিনতে চাই। কি বই? এখানে আদার অথবা অ্যানাদার কিছু একটা বসাতে হবে। আর সেকেন্ড যে সেন্টেন্স আছে, দেয়ার ইজ আ পেন ইন মাই হ্যান্ড, ওই পেন আছে আমার ড্যাশ হাতে। এখন ভালো করে দেখো, এই ক্ষেত্রে হাতের সংখ্যা কিন্তু সুনির্দিষ্ট। আমার দুইটার বেশি অতিরিক্ত কোনো হাতই নেই। তাহলে কোনো একটা হাতকে বাদ রেখে নিশ্চয়ই কলম থাকা এই হাতের কথা বলা হয়েছে, তাহলে এই হাতটা হচ্ছে অপর হাত। এই ক্ষেত্রে আমাকে আদার ব্যবহার করতে হবে। আই ওয়ান্ট টু বাই আ বুক, আমি বই চাই। এই ক্ষেত্রে দেখো বই তুমি কতগুলো চেয়েছো সেই সংখ্যাটা নির্দিষ্ট না, তোমাকে হয়তো 8টা বা 10টা দেয়া হয়েছে, তুমি আরো একটা অতিরিক্ত চাইছো, তাই এই ক্ষেত্রে আমাকে অ্যানাদার ইউজ করতে হবে। আই ওয়ান্ট টু বাই অ্যানাদার বুক। আশা করি আদার এবং অ্যানাদারটাকে বোঝা গেল। চলো পরেরটা দেখা যাক। এল্ডার এবং ওল্ডার। এল্ডার মানে বয়সে বড়, ওল্ডার বলতে গেল সেই বয়সে বড়। তবে এই এল্ডার এবং ওল্ডার, দেখো এল্ডারের অর্থ কেউ আমাদের থেকে যখন বয়সে বড় হয়ে থাকে, ওল্ডারের অর্থও তাই। তথাপিও এদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য হয়। কি সেই পার্থক্য? এল্ডার নামক শব্দটাকে ব্যবহার করা যায় যারা আমাদের থেকে বয়সে বড়, শুধুমাত্র তাদের ক্ষেত্রে এমনটা নয়। কাদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে? সেই বয়সে বড় ব্যক্তির সঙ্গে যদি আমার রক্তের সম্পর্ক থাকে, তখনই কেবলমাত্র আমরা এল্ডার ব্যবহার করতে পারবো। যেমন আমি আমার ভাইয়ের তুলনায় বয়সে বড়, ওর এবং আমার মধ্যকার যে সম্পর্ক, তার যে বড়, সেই বড়টাকেই বোঝাতে গেলে আমাকে এল্ডার ব্যবহার করতে হবে। তাহলে ওল্ডারটাকে ব্যবহার করব সেই সমস্ত জায়গাতে যেখানে কোনো দুই ব্যক্তির মধ্যে কোনো রকমের রক্তের সম্পর্ক নেই, নিছকই সময়ে তারতম্যের কারণে কোনো একজনকে বড় এবং কোনো একজনকে অপেক্ষাকৃত ছোট বলা হয়। এই বড় অথবা ছোটর ক্ষেত্রে আমরা ওল্ডারটাকে ইউজ করব। চলো দুটো উদাহরণ দেখি। রামা ওয়াজ ড্যাশ টু ভারতা। একটু প্রসঙ্গ উল্লেখ করে রাখি, এই প্রথম উদাহরণটা কিন্তু আমি রামায়ণকে স্মরণ করেই লিখেছি, যেখানকার দুটো ক্যারেক্টার রাম এবং ভরত। তোমরা প্রত্যেকেই জানো রাম এবং ভরত
একই পিতার সন্তান ছিল, অর্থাৎ এদের মধ্যে একটা রক্তের সম্পর্ক রয়েছে। যেহেতু রক্তের সম্পর্ক এবং রাম বড়, তাহলে আমরা ওল্ডার দেব না এল্ডার দেব? তোমরা প্রত্যেকেই জেনেছো রক্তের সম্পর্ক হলে এল্ডার, তাহলে এখানে এল্ডার। I am dash my students, আমি আমার ছাত্রদের তুলনায় বয়সে বড়। এখন এই যে আমি আমার ছাত্রদের তুলনায় বয়সে বড় হয়ে গেলাম, ছাত্রদের সঙ্গে আমার কিন্তু রক্তের সম্পর্ক নেই, একটা আত্মিক বন্ধন রয়েছে। তাহলে রক্তের সম্পর্ক বর্জিত সম্পর্কগুলোকে আমরা কি করব? আমরা ওল্ডার দ্বারাই প্রকাশ করব, OLDER। তাহলে রক্তের সম্পর্ক হলে এল্ডার, রক্ত সম্পর্ক বর্জিত নিছকই বয়সে বড় হলে ওল্ডার। চলো নেক্সট দেখা। এবেলায় আমরা দেখব মেনি এবং মাছের প্রয়োগ। দেখো, মেনি এবং মাছ এই ওয়ার্ড দুটোকে আমরা খুব ছোট থেকেই ব্যবহার করে আসছি। মেনি নামক শব্দটাকে কোথায় ব্যবহার করা যায়, আর মাছ নামক শব্দটাকেই বা কোথায় ব্যবহার করা যায়? দেখো, এই মেনি এই ওয়ার্ডটা বেসিক্যালি নাম্বারকে ইন্ডিকেট করে, নাম্বার, এবং মাছ নামক ওয়ার্ডটা কোয়ান্টিটিকে ইন্ডিকেট করে। অর্থাৎ মেনির দ্বারা আমরা বুঝতে পারবো কি? নাম্বার, এবং মাছের দ্বারা আমরা বুঝতে পারবো কোয়ান্টিটি। এখন বলো তো, নাম্বার এবং কোয়ান্টিটির মধ্যে পার্থক্য কোথায়? নাম্বার এবং কোয়ান্টিটির মধ্যে পার্থক্য একটা, যাকে গণতে পারা যায় তা হলো কাউন্টেবল নাউন, এবং যাকে গণতে পারি না, কেবলই মাত্র পরিমাণের দ্বারা প্রকাশ করতে হয়, তা হলো আনকাউন্টেবল নাউন। এখন এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের অধিক সংখ্যা বা অধিক পরিমাণ যদি প্রকাশ করতে হয়, তখন আমরা মাছ এবং মেনির সাহায্য নেব। বেসিক্যালি মেনি নামক শব্দটা বসাবো কাউন্টেবল নাউনের জন্য, এবং মাছ নামক ওয়ার্ডটাকে ইউজ করব আনকাউন্টেবল নাউন্স গুলোর জন্য। যেমন দেখো, আই ওয়ান্ট ড্যাশ মানি, আমি বেশির অর্থেই যদি ধরি, আমি আরো অধিক অর্থ চাই। এখন মানি নামক ওয়ার্ডটা কাউন্টেবল না আনকাউন্টেবল তা নিয়ে আগেই একটা ভিডিও করে দিয়েছি। তথাপিও বলে রাখি, মানি আমরা কিন্তু কাউন্ট করতে পারি না, অর্থাৎ টাকা পয়সা এগুলোকে গুনতে পারা যায় না। অবাক হচ্ছ? তাহলে গুনছি আমরা কি? আমরা গণে নিচ্ছি নোটস অথবা গণে নিচ্ছি কয়েন, কিন্তু মানি বলতে গেলে মানির যে এক্সাক্ট ভ্যালু, সেই ভ্যালুটাকে আমরা কখনোই গুনতে পারি না। এই রকম নাউনগুলো সবই হচ্ছে আনকাউন্টেবল, আর সেই আনকাউন্টেবল নাউন যখন অধিক পরিমাণে ইন্ডিকেট করতে হয়, তখন আমরা মাছ ইউজ করব। অর্থাৎ I want much money। আশা করি বুঝতে পারলে। নেক্সটটা দেখো, they have brought dash pens, তারা কিনেছে বেশি কলম। এখন এই PEN এটা ছিল সিঙ্গুলার, তার সঙ্গে এস যুক্ত করে নাউনটাকে করা হয়েছে প্লুরাল, অর্থাৎ কলম এই জিনিসটাকে কিন্তু আমরা গণনযোগ্য নাউনের পর্যায়ে ফেলি, যেটা বেসিক্যালি একটা কাউন্টেবল নাউন, এবং এই কাউন্টেবল নাউন অধিক সংখ্যাকে ইন্ডিকেট করছে, তাই এই ক্ষেত্রে আমরা মেনি ইউজ করব। they have bought many pens। নেক্সট, he saw dash people, বলো তো ড্যাশ পিপল, এখানে অধিক পরিমাণ মানুষ হতে পারে, অধিক সংখ্যক মানুষ হতে পারে, কিন্তু মানুষের সংখ্যাটাকে তো আমরা গুনতে পারি। ম্যান বা পিপল বেসিক্যালি কাউন্টেবল নাউন, যেহেতু এগুলো কাউন্টেবল, তাই এদের যে গণনযোগ্যতা তা কিন্তু কখনোই পরিমাণের পর্যায়ে পড়বে না, সংখ্যা দিয়ে বোঝাতে হবে। এই ক্ষেত্রে তাহলে আমরা মেনিকে ইউজ করব। I saw many people, অর্থাৎ আমি অনেক মানুষ দেখেছি, যে মানুষের সংখ্যাটাকে গুনতে পারবো। সর্বশেষ উদাহরণ, she has drunk dash water, সে পান করেছে অধিক পরিমাণ জল বা অনেক সংখ্যক জল। সংখ্যক জল শব্দটাকে কখনোই গ্রহণযোগ্যতা দেয়া যাবে না, কারণ জল তো গুনতেই পারি না,
জলকে আমরা পরিমাপ করতে পারি। জল যেহেতু পরিমাপযোগ্য নাউন, তাই এই ক্ষেত্রে কিন্তু আমরা মেনিকে ইউজ করব না, আমাকে মাছ ইউজ করতে হবে। MUCH, মাছ। অর্থাৎ সে অনেক পরিমাণ জল খেয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে মাছ এবং মেনি এই দুটোকেই আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। চলো পরবর্তীটাই দেখি। দেখো, ফিউ এবং লিটিল, আমরা একটু আগে শিখলাম মেনি এবং মাছ। মেনি এবং মাছ অধিক সংখ্যা বা অধিক পরিমাণ প্রকাশের জন্য ব্যবহার করা হয়েছিল। এখন আমরা দেখব লিটিল এবং ফিউ। এই লিটিল এবং ফিউ কিন্তু জাস্ট অপোজিট অফ মাচ অ্যান্ড মেনি। অর্থাৎ অধিক সংখ্যাকে বোঝানোর জন্য যেমন মেনি এবং মাছকে ইউজ করেছি, কম সংখ্যা বা কম পরিমাণ এই দুটোকে প্রকাশের জন্য আমরা ফিউ অথবা লিটিল ব্যবহার করব। তাহলে বেসিক্যালি বুঝতে পারলে এদের দ্বারা অল্প, কম এই জাতীয় ধারণাকেই প্রকাশ করা হয়। এখন দেখতে হবে যে ফিউটাকে কোন ক্ষেত্রে ব্যবহার করব আর লিটিলটাকেই বা কোন ক্ষেত্রে ব্যবহার করব। দেখো, ফিউ নামক শব্দটা বসে কিন্তু কাউন্টেবল নাউনের জন্য। অর্থাৎ যে সমস্ত বস্তুগুলো বা ব্যক্তিগুলোকে আমরা গুনতে পারলাম এবং গণে যদি আমরা দেখি তারা সংখ্যায় খুব স্বল্প, সীমিত, তখন তাদেরকে আমরা ফিউর দ্বারা প্রকাশ করব। আবার লিটিলটাকে ব্যবহার করব সেই সমস্ত নাউনগুলোর জন্য যে নাউনগুলোকে গুনতে পারবো না, যেমন ওয়াটার, সুগার, সল্ট, অয়েল, স্যান্ড, এয়ার, এগুলোকে আমরা গুনতেই পারি না। এদের যখন স্বল্প পরিমাণকে প্রকাশ করতে হবে তখনই ব্যবহার করব লিটিল। তাহলে উদাহরণগুলো এক এক করে দেখি, বিষয়টা আরো পরিষ্কার হবে। দেয়ার আর ড্যাশ পেন্স ইন মাই ব্যাগ। আমার ব্যাগে কলম রয়েছে। এই কলমটা ডেফিনেটলি যেহেতু কম বা অল্পের ক্লাস হচ্ছে, কম বা অল্প কলম রয়েছে। এখন কলমটাকে আমরা গুনতে পারি, যেহেতু এগুলোকে গুনতে পারলাম তাই এগুলো সবই কাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউনের স্বল্প সংখ্যাকে প্রকাশ করে কিন্তু এই ফিউ। অর্থাৎ দেয়ার আর ফিউ পেন্স ইন মাই ব্যাগ, কারণ কলমকে গুনতে পারি। গণনযোগ্য নাউনের কম সংখ্যা বোঝানোর জন্যই ফিউকে ব্যবহার করা হয়। আশা করি উদাহরণটা বুঝতে পারবে। দ্বিতীয়টা দেখো, সি হ্যাজ ড্রাঙ্ক ড্যাশ ওয়াটার। সে জল পান করেছে। কতটা পরিমাণ বা কতটা সংখ্যক? তোমরা নিশ্চয়ই জানো জলকে সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় না, পরিমাণ দিয়ে প্রকাশ করতে হয়, কারণ জল আনকাউন্টেবল নাউন। যেহেতু এটা আনকাউন্টেবল নাউন, তাই আমরা অবশ্যই কিন্তু এখানে লিটিল ব্যবহার করব। তৃতীয় উদাহরণ, মাই ফাদার গেভ মি আ ড্যাশ মার্বেলস। দেখো, মার্বেল তার সঙ্গে এস যুক্ত হয়েছে, অর্থাৎ নাউনটা যে বেসিক্যালি একটা প্লুরাল নাউন এটুকু বুঝতে কিন্তু কোনো রকম সমস্যা হলো না। এখন প্লুরাল নাউন মানেই কাউন্টেবল নাউন, আর কাউন্টেবল নাউনের যদি স্বল্প সংখ্যককে বোঝাতে হয় তখন আমরা কি ব্যবহার করব? ডেফিনেটলি আমরা ফিউ ব্যবহার করব। অর্থাৎ মাই ফাদার গেভ মি আ ফিউ মার্বেলস। ইউ হ্যাভ আ ড্যাশ সেন্স। সেন্স ধারণা, বুদ্ধিমত্তা। এই ধারণাই বলি বা বুদ্ধিমত্তাই বলি, এগুলোকে আমরা কোনো কালেই গুনতে পারি না। যেহেতু এগুলো গণনযোগ্য নাউনের পর্যায়েই পড়ে না, তাহলে আনকাউন্টেবল নাউন। এখন এই আনকাউন্টেবল নাউনগুলোকে আমরা কিন্তু লিটিল দ্বারাই প্রকাশ করব। অর্থাৎ ইউ হ্যাভ আ লিটিল সেন্স। এখন অবাক করা বিষয় হলো, কোন ক্ষেত্রে দেখো ফিউটা উইদাউট এনি আর্টিকেল ইউজড হয়েছে, বা লিটিলটা উইদাউট এনি আর্টিকেল ইউজড হয়েছে। আবার কোন কোন ক্ষেত্রে ফিউর আগে একটা আর্টিকেল বসেছে বা লিটিলের আগেও একটা আর্টিকেল বসেছে। তাহলে
ফিউ এবং আ ফিউ বা লিটিল এবং আ লিটিল এই শব্দগুলোর বা ওয়ার্ডসগুলোর মধ্যে কি পার্থক্য আছে আমরা এখনই সেগুলো দেখে নেব। দেখো, লিটিল, আ লিটিল, দি লিটিল, ফিউ, আ ফিউ, দি ফিউ। তাহলে এই শব্দগুলো বা ওয়ার্ডসগুলো অর্থগত পার্থক্য কি হতে পারে? লিটিল নামক ওয়ার্ডটা দেখতে পাচ্ছ যে লেস দেন, এটা আ লিটিল। অর্থাৎ লিটিল বলতে গেলে আমরা যে পরিমাণকে বুঝিয়ে থাকি সেই পরিমাণটা কিন্তু নিয়ারলি নেগেটিভ, মানে প্রায় নেই। একটা ছোট্ট উদাহরণ আমি এখানে আনছি, দেখো। যেমন হচ্ছে একটু মানিয়ে নিই। এই যে একটা বোতল, সাপোজ ধরো এর ভলিউম হচ্ছে 1 লিটার। এখন এই 1 লিটারের যে বোতল আছে সেই বোতলে তোমরা দেখতে পেলে যে অল্প পরিমাণ, এই এতটুকু পরিমাণ জল অবশিষ্ট রয়েছে। এখন বলো, যার ভলিউম 1 লিটার, সেই 1 লিটারের বোতলে যদি আমরা কয়েক ড্রপস অফ ওয়াটার পাই, সেই ওয়াটারটা কি কখনো পরিমাণের মধ্যে আসবে, গণ্য করা যাবে? আমরা ভেবেই নেব যে প্রায় জলশূন্য। প্রচন্ড পিপাসিত হয়ে আমি এই গ্রীষ্মের দুপুরে খেলে আসলাম, হাতের কাছে একটা বোতল পেলাম, তার ওই যে ঢাকাটাকে খুলেই মুখের মধ্যে দিয়ে দেখলাম 4 থেকে 5 ড্রপস ওয়াটার পড়েছে। এখন এই 4 to 5 ড্রপস ওয়াটার কোনোভাবেই অস্তিত্বকে অস্বীকার করা যাবে না, রয়েছে। আবার রয়েছে কি পরিমাণে? একান্তই না থাকার পরিমাণে রয়েছে। অর্থাৎ ওই প্রায় না, এই পরিমাণটাকেই বোঝানো হবে লিটিলের মাধ্যমে। এখন তুমি আরো একটা বোতল খুঁজে নিলে, তারও ক্যাপটাকে তুমি খুলে ফেললে, সেটাকেই যখন তুমি তোমার মুখের মধ্যে দিলে দেখতে পেলে সেখানে কিছু মাত্র জল রয়েছে, এতটা পরিমাণ জল রয়েছে। তাহলে দেখো, যে বোতলের ভলিউম 1 লিটার ছিল সেখানে এতটুকু জল অর্ধেকের তুলনায় অনেক কম, এমনকি 1/3ও না। তাহলে এই পরিমাণটাও কিন্তু প্রায় না থাকারই মতন। অর্থাৎ এটাকে আমরা লিটিল দিয়েই প্রকাশ করতে পারি। কিন্তু আ লিটিল বলতে গেলে যে পরিমাণকে বুঝিয়েছিলাম তার তুলনায় কিছুমাত্র বেশি হয়েছে, তাই এটা হচ্ছে আ লিটিল। আমরা শুধু লিটিল দিয়ে যে পরিমাণকে বুঝিয়েছি তার তুলনায় কিছুমাত্র বেশি হয়েছে, তাই এটা হলো আ লিটিল। তাহলে পড়ে রইল দি লিটিল। দি লিটিলটাকে কোথায় প্রয়োগ করা যাবে? দেখো, লিটিল বলতে গেলে প্রায় না অর্থে যে 5 to 6 ড্রপস অফ ওয়াটারকে ইন্ডিকেট করেছিলাম, যদি ওই পরিমাণটাকেই আমি নির্দিষ্ট করতে চাই তাহলে আমি দি লিটিল ব্যবহার করব। আবার এই যে পরিমাণ যাকে আমরা আ লিটিল দিয়ে প্রকাশ করেছি সেই পরিমাণটাকেও যদি নির্দিষ্ট করতে চাই সেক্ষেত্রেও দি লিটিল ব্যবহার করব। অর্থাৎ লিটিল বা আ লিটিল এই দুইয়ের পরিমাণকে যখন আমরা নির্দিষ্ট করতে চাইব তখনই কেবলমাত্র দি লিটিল ব্যবহার করব। আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেল। এখন দেখব ফিউ, আ ফিউ বা দি ফিউ কোথায় বসে। অনুরূপ ভাবেই এগুলো ব্যবহার করা যায়। এগুলোকে ব্যবহার করি পরিমাণের ক্ষেত্রে, আর এইগুলোকে ব্যবহার করা হবে সংখ্যার ক্ষেত্রে। তাহলে কিভাবে? সাপোজ একটা ক্লাস, সেই ক্লাসে কতজন ছাত্রছাত্রী থাকে ধরেই নিলাম তার স্টুডেন্ট স্ট্রেংথ হচ্ছে 100 জন। এখন কোনো একদিন বৃষ্টির কারণ তুমি স্কুলে গিয়ে দেখতে পেলে যে সেখানে মাত্র 5 জন ছাত্র এসেছে। তাহলে যে ক্লাসে স্টুডেন্ট স্ট্রেংথ 100 সেখানে 5 জনের উপস্থিতি একদম না থাকারই মতন। এই সংখ্যাটাকে আমরা বোঝাবো ফিউ দ্বারা, নিয়ারলি নেগেটিভ, প্রায় নেই। এর জন্য আমরা ফিউ ব্যবহার করব। তাহলে আ ফিউ কোথায় ব্যবহার করব? তুমি তার পরের দিন আবার স্কুলে গেলে, সেদিনও অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে, কিন্তু গতবারের পড়াটা কামাই হয়ে গেছে, তাই আজকে আরো কিছু সংখ্যক ছাত্রছাত্রী এসেছে। তার সংখ্যা কত? সাপোজ 15। 100 জন ছাত্রছাত্রী আসতে পারে, সেখানে 15 জন এসে উপস্থিত হয়েছে। এর সংখ্যাটাও কিন্তু বা উপস্থিতির হার মোটেই স্যাটিসফ্যাক্টরি না। অর্থাৎ এটাকেও আমরা এই ফিউ দ্বারা প্রকাশ করতেই পারতাম, কিন্তু দেখলাম কি আ ফিউ বা নিয়ারলি নেগেটিভ বলতে গেলে যে সংখ্যক ছাত্রছাত্রী এসেছিল
তাদের তুলনায় কিছু মাত্র বেশি রয়েছে, তাই এটা ডেফিনেটলি আ ফিউ দ্বারাই প্রকাশ করতে হবে। এই বেলা রইল আমার দি ফিউ। ঠিক দি লিটিলের দ্বারা আ লিটিল বা শুধুমাত্র লিটিলকে যেমন আমরা সুনির্দিষ্ট করেছিলাম, ঠিক তেমনি ভাবে দি ফিউ দ্বারা আমরা আ ফিউটাকে যেমন উল্লেখ করতে পারবো, আবার শুধুমাত্র ফিউটাকেও উল্লেখ করতে পারবো। প্রথমের যে 5 জন ছাত্র, তারা প্রত্যেকেই 1 2 3 4 5 প্রথম সারির ছাত্র। তুমি বলতেই পারো দ্য ফিউ স্টুডেন্টস অ্যাটেন্ডেড দ্য ক্লাস টুডে ওয়ার অল মেরিটোরিয়াস। অর্থাৎ তুমি এই 5 জনকেই ইন্ডিকেট করলে কত দ্বারা? দ্য ফিউ দ্বারা। ঠিক একই ভাবে তুমি এই 5 জনকে ইন্ডিকেট করলে কাদের দ্বারা? দি ফিউ দ্বারা। ঠিক একই ভাবে তুমি 15 জনকেও কিন্তু দা ফিউ দ্বারা ইন্ডিকেট করতেই পারো। অর্থাৎ ফিউ বা আ ফিউ এই দুই সংখ্যাকে আমরা দি ফিউ দ্বারা সুনির্দিষ্ট করতে পারি। আশা করি অ্যাডজেক্টিভ গুলোর যে ব্যাখ্যা, সে ব্যাখ্যাটা নতুন লাগলো, অনেক কার্যকর বলে মনে হলো। যদি মনে হয়ে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থেকো।